হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা বলিউড সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটা কিন্তু বলতে গেলে তো বলিউড সিনেমা, তবে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে একটা ইন্ডিপেন্ডেন্ট হিন্দি ফিল্ম। ওয়াই? বিকজ এই সিনেমাটাকে কিন্তু কোনো মেজর বলিউড প্রোডাকশন কোম্পানি সাপোর্ট করেনি। তাদের কাছে স্ক্রিপ্ট যাওয়া সত্ত্বেও তারা এই স্ক্রিপ্টটাকে, তারা এই ফিল্মটাকে একদমই সাপোর্ট করেনি, শুধু এই জন্য বিকজ এইটার থেকে প্রফিট রিটার্নস খুব একটা বেশি আসবে না বলে। তো যাই হোক, এই সিনেমাতে যিনি লিড অ্যাক্টর আছেন, তিনি এই সিনেমাটাকে নিজের দায়িত্বে প্রডিউস করে রিলিজ করিয়েছেন। তো তার আগের সিনেমাটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ছিল, যেটাকে আবার তিনি নিজের দায়িত্বে রিলিজ করিয়েছিলেন। তো আনফর্চুনেটলি ওই সিনেমাটাও কিন্তু কোনো বলিউডের বড় প্রডিউসার সেটাকে সাপোর্ট বা সেটাকে ব্যাকিং দেননি। তো সেটাকে সাপোর্ট করেছিলেন আনন্দ এল রায় অ্যান্ড অনুরাগ কাশ্যপ। তাদের সাহায্য নিয়ে কিন্তু ওই লিড অ্যাক্টর ওই আগের সিনেমাটাকে রিলিজ করতে সফল হয়েছিলেন। সেই সিনেমাটা তৈরি হতে লেগেছিল 7 বছরের মতন টাইম। ইয়েস, আপনারা একদম ঠিক ধরেছেন, ওই সিনেমাটার নাম টুম্বার, যেটা যখন 2018 সালে রিলিজ হয় তখন এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে একদম টাফ ফ্লপ হয়ে যায়। বিকজ এই সিনেমাটা কিন্তু বেশি লোক দেখতে যায়নি। তো তারপরে সেই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মসে লোকেরা প্রচুর দেখে নেয়, তারপরে সেটা কাল্ট ফিল্ম হয়ে যায়। তো রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে যখন সেই সিনেমাটা রিলিজ হয় তখন কিন্তু লোকেরা হলে গিয়ে সেই সিনেমাটাকে দেখে। তো সেখানে কিন্তু এই সিনেমাটা ব্যাপক রেসপন্স পায়, যেটা তাদের 2018 সালে এই সিনেমাটা পাওয়া উচিত ছিল। তো যাই হোক, আপনারা ধরেই নিয়েছেন যে আমি কোন সিনেমা রিভিউ করতে চলেছি। একদম ঠিক, আমি ক্রেজি সিনেমাটা রিভিউ করতে চলেছি। তো এই সিনেমাটারও কিন্তু প্রডিউসার কাম লিড অ্যাক্টর দুটোই হচ্ছে সোহম শাহ। তো এই সিনেমার ডিরেক্টর গিরিশ কোহলি। তো গিরিশ কোহলি কিন্তু এর আগে নভেল লিখেছিল, একটা বই লিখেছিল। তারপরে সে বলিউডের 3টে সিনেমার জন্য কিন্তু স্ক্রিন রাইটিংয়ের কাজ করেছে। ওই তো মম, কেসরি আর তারপরে হিট দ্য ফার্স্ট কেস, যেটা তেলুগু সিনেমার হিন্দি রিমেক। তো এই 3টেরই স্ক্রিন প্লে গিরিশ কোহলি লিখেছে। তো এই সিনেমার স্ক্রিপ্ট গিরিশ কোহলি কিন্তু সোহম শাহকে দিয়েছিল 2019 সালে কোভিড প্যান্ডেমিকের সময়ের আগে। তো সেই স্ক্রিপ্টটা আলটিমেটলি সোহম শাহের খুব পছন্দ হয়। তো সেটাকে লক করে ফেলে, কিন্তু যতক্ষণে সে লক করে ফেলে ততক্ষণে কিন্তু লকডাউন পড়ে যায়, তো ডিলে হয়ে যায়। তো তারপরে যখন সোহম শাহ এই স্ক্রিপ্ট নিয়ে বড় বড় প্রডিউসারের কাছে গেছিলেন, তারা কিন্তু কেউ রাজি হননি সিনেমাটাকে ফাইন্যান্স করতে। তো সেই কারণে 2022 সালে সোহম শাহ ডিসাইড করেন যে তিনি নিজেই এই সিনেমাটাকে ব্যাক করবেন। তো তারপর 2022 সাল থেকে সিনেমাটা শুটিং চালু হয়। বাট 2.5 বছর লেগে যায় এই সিনেমাটার শুটিং কমপ্লিট, শুটিং অ্যান্ড পুরো ফিল্মিংটাকে। শুটিং তো 2022 সালের মধ্যে হয়ে গেছিলো, তারপরে এই সিনেমাটার আরও বাকি যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করতে 2.5 বছর লেগে গেছিলো। 2.5 বছর লেগে ফাইনালি এটা 28 ফেব্রুয়ারি 2025 সালে রিলিজ হয়। তো যাই হোক, এই সিনেমাটা রিলিজ করার পর কিন্তু একটা ডিসেন্ট ব্যবসা করে। এটা কোনো বড় সুপারহিট বা ব্লকবাস্টার না, বাট একটা ডিসেন্ট ব্যবসা করে। বাট বিশ্বাস করুন, এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস ইন বলিউড, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস। একটা দারুণ থ্রিলার হয়েছে, একটা ফ্যান্টাস্টিক একটা টেন্স থ্রিলার ফিল্ম হয়েছে। যে এই ধরনের থ্রিলার সিনেমা মিস করা চলবে না, মিস করা চলবে না। অ্যান্ড এই সিনেমার একটা স্পেশাল ফিচারও রয়েছে, এটা কিন্তু বলিউডের ফার্স্ট সোলো অ্যাক্ট ফিল্ম বলতে ক্যামেরার সামনে শুধু একটাই অভিনেতা থাকবে, অনলি ওয়ান অ্যাক্টর। ওই একটাই অভিনেতাকে আপনি পুরো সিনেমা জুড়ে দেখবেন, আর অন্য কোনো অভিনেতাকে আপনারা সিনেমা জুড়ে দেখতে পাবেন না। তো ওই ধরনের সিনেমা কিন্তু হলিউডে আগেও হয়েছে। 2014 সালে একটা সিনেমা হয়েছিল লক বলে, আর 2019 সালে তামিল ইন্ডাস্ট্রিতেই হয়েছিল ওত্তা সেরুপু সাইজ 7, যেটা ইন্ডিয়ান সিনেমাতে ফার্স্ট সোলো অ্যাক্ট ফিল্ম ছিল, ইন্ডিয়ান সিনেমাতে সেটা। তো যাই হোক, তো বলিউডের ক্রেজি এটা ফার্স্ট সোলো অ্যাক্ট ফিল্ম হয়েছে। তো সোহম শাহের ক্যারেক্টারটার নাম হচ্ছে ডক্টর অভিমন্যু সুদ। সে একজন রেপুটেড ডেকোরেটেড সার্জন, কিন্তু এই মোমেন্টে তার রেপুটেশন স্টেকে রয়েছে। বিকজ তার হাতে একটা কেস এসেছিলো, তো অপারেশন করবার টাইমে পেশেন্ট কিন্তু মাঝপথেই মারা যায়। তো সেই পেশেন্টকে সে সাকসেসফুলি অপারেট করতে পারেননি। তো সেই পেশেন্টের ফ্যামিলি তাকে সু করেছে। তো কোর্টের বাইরে সেটেলমেন্টের জন্য তারা 5 কোটিতে রাজি হয়েছে। তো অনেক কষ্টে
এই ডক্টর অভিমন্যু সুদের লয়ার এবং তার কলিগসরা তাদের ফ্যামিলিকে আর কি অনেক কষ্টে মানিয়ে কোর্টের বাইরে সেটেলমেন্ট 5 কোটি আর কি সেখানে রাজি করিয়েছে। তো এখন সে 5 কোটি যদি ওই ফ্যামিলিকে একটা মানে ডেডলাইনের মধ্যে যদি না দেয়, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে আর কি সেটা দিতে হবে, যদি তারা ওই টাকাটা না পায় তাহলে কিন্তু কেস তারা কোর্টে ওঠাবে। আর কোর্টে কেস উঠলে কিন্তু ডক্টর অভিমন্যু সুদের রেপুটেশন পুরোপুরি ফিনিশ হয়ে যাবে। তো এখন সে খুব আর্জেন্সিতে গাড়ি চালাতে বেরিয়েছে, তো খুব আর্জেন্সিতে সে গাড়ি চালাচ্ছে, কিন্তু অ্যাট দ্য ভেরি সেম টাইম তার কাছে একটা আননোন লোকের কল আসে, আর সে আননোন লোকটা বলে যে আমি তোমার মেয়েকে কিডন্যাপ করে ফেলেছি। তো সেও কিন্তু ওই সেম 5 কোটি র্যানসাম চাইছে। এদিকে তার আগে একটা মানে পুলিশ স্টেশন থেকেও তার কাছে কল আসে, তার একটা ফোন 1 সপ্তাহ আগে চুরি হয়ে যায়। তো সেই ফোনটার আর কি ওই খোঁজের ব্যাপারে আর কি সেই পুলিশটা তাকে আর কি ফোন করে কিছু ইনফরমেশন দিচ্ছে। তো যাই হোক, এখন হঠাৎ করে এই আননোন কিডন্যাপার, যাকে এই লোকটা, এই সোহম শাহর ক্যারেক্টার একদম জানে না, চেনেই না, হঠাৎ করে তার মেয়েকে কিডন্যাপ করে ফেলে। আর এদিকে এই মেয়েটার সঙ্গে কিন্তু এই ডক্টর অভিমন্যু সুদের কিন্তু অনেক বছর ধরে কোনো কথাবার্তা নেই, কোনো কানেকশন নেই, বিকজ তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তো তার স্ত্রী তাকে আর কি একা হাতে মানুষ করে, তার খেয়াল রেখে তাকে তার জন্য সব কিছু করেছে। তো সে তো মানে ডিভোর্সি একটা, সে লিটারালি একজন প্রেমিকার সাথে থাকে, অ্যান্ড তার উপরে তার নিজেরই হসপিটালে একটা এমার্জেন্সি কেস চলে আছে, একটা খুব বড় এমার্জেন্সি কেস, আর সেটার জন্য কোনো সার্জন অ্যাভেলেবল নেই। মানে সেই কেসের সার্জারিও কিন্তু তার হাত দ্বারা সম্ভব না, মানে এই ডক্টর অভিমন্যু সুদের সাহায্য ছাড়া এই সার্জারিটা সম্ভব না। তো এতগুলো সিচুয়েশনস, এতগুলো ক্যারেক্টার্সের সঙ্গে সে এই গাড়ি চালানোকালীন কথাবার্তা বলে যাচ্ছে, মানে গাড়ির রেডিওতে ব্লুটুথ কানেক্ট করে সে কথাবার্তা বলে যাচ্ছে এতগুলো ক্যারেক্টার্সের সঙ্গে। এদিকে কিডন্যাপারও তাকে বারবার কল করে থ্রেট দিয়ে যাচ্ছে, সেও একটা ডেডলাইন তাকে দিয়েছে যে ওই ডেডলাইনের মধ্যে যদি আমার কাছে ওই 5 কোটি টাকা নিয়ে না আসো তাহলে তোমার মেয়েকে মেরে ফেলবো। তো এখন পুলিশ, তার প্রাক্তন স্ত্রী, তার প্রেমিকা, তার কলিগ, মানে ওই কিডন্যাপার, এতগুলো ক্যারেক্টারের সাথে সে কথাবার্তা বলে যাচ্ছে। অ্যান্ড অতগুলো ক্যারেক্টার্স সবার কিন্তু ভয়েস ওভার আছে, কেউ কিন্তু ক্যামেরার সামনে আসছে না। তো পুরো সিনেমার শুটিং কিন্তু এই ডক্টর অভিমন্যু সুদ, যে তার একটা গাড়ি রয়েছে রেঞ্জ রোভার, ওই রেঞ্জ রোভার গাড়ি চালাচ্ছে, ওই কালীনই পুরো শ্যুট হয়েছে। ওই গাড়ির ভিতর থেকেই সে কথাবার্তা বলে যাচ্ছে, সবার সাথে আর কি নেগোশিয়েট করে যাচ্ছে, কিডন্যাপারের সাথে সে নেগোশিয়েট করে যাচ্ছে। তো এটা পুরো আর কি শুরু থেকে শেষ অবধি পুরো টেনশনে ভর্তি সিনেমা, মানে আপনি একদম টেনশনে পড়ে যাবেন লিটারালি, যেন আপনি আপনার মেয়েকে খোঁজার জন্য বেরিয়েছেন আর আপনার সামনে প্রচুর অবস্টেকলস আসছে। তো এখন এই অবস্টেকলসগুলোকে পার করে ডক্টর অভিমন্যু সুদ কী করে নিজের মেয়েকে বাঁচাবে, আদৌ বাঁচাতে পারবে কি না, তার রেপুটেশনের কী হবে, তো মানে যে কী যে হবে বা হবে না, ওইটা নিয়েই গোটা সিনেমা। তো বাকি বিষয় জানার জন্য তো আপনাকে সিনেমাটা দেখতে হবে, বেশি কিছু তো আর বলা যাবে না। এই সিনেমাটার কিন্তু ডিউরেশন মাত্র 1.5 ঘন্টার, যেহেতু এটা কিন্তু পুরোটাই একটা টেন্স থ্রিলার ফিল্ম। শুরু থেকে শেষ অবধি এত টেনশন থাকবে যে শ্বাস ফেলার অবধি টাইম থাকবে না। যেমন এই সিনেমার ক্যারেক্টার ডক্টর অভিমন্যু সুদের কাছে শ্বাস ফেলার টাইম নেই, আমাদের কাছেও শ্বাস ফেলার টাইম নেই, মানে এতটাই টেনশনে ভরা। আর তাছাড়া এই সিনেমাতে কিন্তু গানগুলো খুব ভালোভাবে ইউজ হয়েছে, কটা পুরনো সিনেমার আর কি গান ইউজ হয়েছে, যেমন অভিমন্যু চক্রভিউ মে ফাঁস গয়া है तू, অ্যান্ড এর ক্যারেক্টারটার নামও অভিমন্যু। আপনারা জানেন মহাভারতে অভিমন্যু একটা চক্রব্যূহতে ফেসে গেছিল, তো এও কিন্তু লিটারালি চক্রব্যূহতে ফেসে গেছে, মানে চারদিক থেকে সে ফেসে রয়েছে। এদিকে তার ক্লায়েন্টের থেকে ধমকি পাচ্ছে, টাইমের মধ্যে টাকা না পেলে তার রেপুটেশন উড়ে যাবে। এদিকে কিডন্যাপার তাকে ধমকি দিয়ে যাচ্ছে। এদিকে পুলিশ আর কি এই কিডন্যাপিং কেসের জন্য তাকে কন্ট্যাক্ট করে যাচ্ছে, যেহেতু তার স্ত্রী পুলিশকে খবর দিয়েছে। উপর থেকে আবার সার্জারির কেস তার হাতে চলে এসছে, মানে চারদিক থেকে সে একদম ট্র্যাপড। সার্জারি কেস তার হসপিটালে, যেটা ও ছাড়া কেউ করতে পারবে না।
আর এদিকে মুম্বাইয়ের রাস্তায় প্রচুর ট্রাফিক, ততগুলো ট্রাফিককে ডিঙিয়ে সে এত তাড়াতাড়ি স্পিডে গাড়ি চালিয়ে কি করে সে এদের হাত অবধি পৌঁছাবে, কি করে সে এই সমস্যার সমাধান করবে, এটা তার কাছে একটা বিশাল মাথা ব্যথার ব্যাপার। তো মানে সে সব দিক থেকে একদম ফেঁসে আছে, তার অবস্থা খুবই খারাপ আছে বস। মানে এরকম একটা টেন্স সিচুয়েশন। আর তার উপরে কিন্তু যতগুলো গান আর কি ইউজ হয়েছে, মানে ডিফারেন্ট সিচুয়েশন ডিফারেন্ট গান। যখন তার এই প্রাক্তন স্ত্রীকে সে ফোন করছে, যার ভয়েস ওভার দিয়েছে নিমিষা সাজেন, তো তখন একটা দেখবেন একটা মানে ইমোশনাল একটা দুঃখের গান বাজছে, যেটা আর কি ওদের এই স্ট্রেন্ড রিলেশনশিপটাকে আর কি ডেপিক্ট করছে ওই গানটা। আর যখন সে টেনশনে রয়েছে তখন অভিমন্যু চক্রভিউ মে ফাঁস গয়া হে তু, আর না হলে ওই কল্লু মামার যে রিমিক্স ভার্সনটা আবার হয়েছে, সত্যা সিনেমার কল্লু মামার গানটা ছিল না, ওটা রিমিক্স ভার্সনটা ইউজ করেছে। তারপর আরেকটা টেনশনের গান ইউজ হয়েছে। তো ওই গানগুলো একদম অ্যাপ্ট প্রপার টাইমে ইউজ হয়েছে। এই গানগুলো কিন্তু এই ন্যারেটিভটাকে একদমই ব্লক করেনি বা আটকায়নি, বরং এই ন্যারেটিভটাকে আরও বেশি এগোতে সাহায্য করেছে। মানে জেনারেলি কিন্তু আমরা সিনেমাতে দেখে থাকি যতগুলো গান আছে, সিনেমার কিন্তু ন্যারেটিভকে পুরোপুরি আটকে দেয়, ব্লক করে দেয় অ্যান্ড অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। কিন্তু এই গানগুলো আমাদেরকে 1%ও ডিস্ট্র্যাক্ট করছে না, বরং আমাদেরকে আরও বেশি করে এনগেজ করছে, বিকজ সিচুয়েশন অনুযায়ী এই গানগুলো বাজছে অ্যান্ড সব ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। তো গানগুলোর খুব ভালো ইউজ হয়েছে অ্যান্ড ডিরেকশন দারুণ হয়েছে। অ্যান্ড সবথেকে ইম্পর্ট্যান্ট, সোহম শাহ যে সোলো অ্যাক্টর, তার পারফরমেন্স অসাম হয়েছে, ব্রিলিয়েন্ট হয়েছে। অ্যান্ড আরেকটা কথা বলার আছে যে এই গাড়িটা কিন্তু সোহম শাহ নিজেই চালাচ্ছিল, ওই সেম স্পিডে ওই গাড়িটাকে নিজেই চালিয়ে ওই অবস্থাতেই শ্যুটিং হয়েছে। মানে জেনারেলি যে কোনো বলিউডের অ্যাক্টর এরকম কোনো একটা ডেঞ্জারাস কোনো একটা স্টান্ট সিন যদি করতে যায়, তখন তারা কিন্তু ডামি অ্যাক্টর ইউজ করে, বডি ডাবল ইউজ করে। কিন্তু সোহম শাহ কোনো ডামি বা কোনো বডি ডাবল ইউজ করেননি, তিনি নিজেই এই সিনেমাটাকে শ্যুট করেছেন, মানে তিনি নিজেই আর কি এটা শ্যুট করেছেন। তো হ্যাটস অফ টু সোহম শাহ অ্যান্ড দ্য হোল টিম অফ ক্রেজি অ্যান্ড অলসো গিরিশ কোহলি। এই সিনেমাটাকে তারা মাত্র 4 কোটিতে বানিয়েছে, অনলি 4 crores। মানে সিনেমাটাকে বানাতে সময় লেগেছে, কিন্তু একটা দারুণ আউটপুট বেরিয়েছে অ্যান্ড মাত্র 4 কোটিতে বানিয়েছে বস। এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়নি, যেমনটা আগে বলেছি, এটা ডিসেন্ট আর কি কালেকশন করেছে, কিন্তু এই সিনেমাটা একটা কাল্ট ফিল্ম অলরেডি হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। আর যারা যারা দেখেননি তাদেরকে আমি এখনও রিকোয়েস্ট করছি, দেখুন, প্লিজ দেখুন। এটাকে আপনারা টরেন্ট থেকে ডাউনলোড করে দেখতে পারেন। এটা এখনও কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসেনি, তো আর কিছুদিনের মধ্যে এটা চলে আসার কথা। আপনারা ওটিটি প্ল্যাটফর্মে এটা দেখতে পারেন বা এখন টরেন্ট থেকে ডাউনলোড করেও দেখতে পারেন। আমার তো এই সিনেমাটা ব্যাপক লেগেছে বস, অসাম লেগেছে। মানে এই সিনেমাটাকে ভুলতে পারছি না, এত দারুণ লেগেছে। এখনও যেন ওই টেনশন সিচুয়েশনে যেন পড়ে আছে, ওখান থেকে যেন বেরোতেই পারছি না। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কী কী করতে হবে আপনারা জানেন। লাইক করতে হবে, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করতে হবে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের দিনের মতন বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।